আচ্ছা, নমস্কার। আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী। আজকে লাইভ প্রোগ্রামে আসার যে কথা ছিল, কোভিড হলে কারোর বাড়িতে কারোর কোভিড হলে কি করবেন সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি হেডফোন নিইনি, আমার মনে হয় এমনিই শোনা যাবে। কেউ যদি একটু রেসপন্ড করেন, শোনা যাচ্ছে কি না, এম আই অডিবল? একটু কেউ যদি রেসপন্ড করেন শোনা যাচ্ছে কি না, তাহলে শুরু করতে পারবো। আমার কথা শোনা যাচ্ছে কি না, এম আই অডিবল? কেউ যদি একটু রেসপন্ড করেন তাহলে শুরু করতে পারি। ওকে, ওকে। মনিরুল বলছে হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। একটু দেখে নিই 1-1.5 মিনিট আরও কেউ জয়েন করে কিনা, তারপর একসাথে শুরু করব। আমি হেডফোন লাগাইনি, এমনিই কথা বলবো, আশা করছি শোনা যাবে। আচ্ছা, 2 মিনিট হয়ে গেছে, আমরা এবার শুরু করব। জাস্ট ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই শুনতে পাচ্ছেন, রেসপন্ড করছে। আচ্ছা, এবার কোভিড, কারোর বাড়িতে হলে কারোর কোভিড হলে কি করবেন সেই নিয়ে বলবো। তার আগে একদম কয়েকটা বেসিক কথা বলে তারপর শুরু করি। প্রথম কথা হচ্ছে যে একটা চারদিকে আতঙ্ক কাজ করছে মানুষের। বিশেষ করে সংবাদ মাধ্যমে যেরকম খবর আসছে, তাতে সবাই আতঙ্কে আছেন, অধিকাংশ মানুষই আতঙ্কে আছেন। আর কিছু মানুষ তারা আবার আতঙ্কের ঊর্ধ্বে তারা এখনও অনেক কিছুই বিধিগুলো মানছেন না। তবে একটা কথা বলি, যে প্রথম কথা যে আতঙ্কিত হয়ে খুব একটা লাভ নেই, সতর্ক থাকতে হবে, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। কারণ সভ্যতার ইতিহাসে এই প্রথম যে অতিমারি হয়েছে তা নয়। মানুষ তার বিবর্তনের ধারায় বহু মারি মরক ইত্যাদি পেরিয়েই আজকে এই জায়গায় এসছে, এবং এই যে আজকের অতিমারি এটাকেও অতিক্রম করেই মানুষ সামনের দিকে এগোবে, সভ্যতা সামনের দিকে এগোবে। তো এবার যেটা হচ্ছে যে অন্যান্য বারে যে অতিমারি আমরা সব ইতিহাসে তো সব জানা যায় না, যতটুকু প্রামাণ্য ইতিহাস যতটুকু প্রমাণ পাওয়া যায়, তার মধ্যে আজ থেকে প্রায় 600-700 বছর আগে, চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি ব্ল্যাক ফিভার প্যান্ডেমিক, অর্থাৎ বিউবনিক প্লেগের যে প্যান্ডেমিক হয়েছিল, কয়েক কোটি মানুষ মারা গেছিল। আবার এই গত শতাব্দীতেই প্রথম বিশ্বযুদ্ধ ঠিক শেষ হবে, ঠিক সেই রকম সময় স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক হলো, সেখানেও লাখ লাখ, কোটি না হলেও বেশ কয়েক লক্ষ মানুষ মারা গেছিলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4-5টা তরঙ্গ এসেছিল সেখানে। তারপরেও অনেকবার অনেকগুলো অতিমারি, মহামারী মানুষ পেরিয়েছে, পৃথিবী দেখেছে। 1957-এর ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক, ইভেন এখন কোভিড ছাড়াও আরও বেশ কয়েকটা প্যান্ডেমিক এই মুহূর্তে অনগোয়িং। টিউবারকুলোসিসের তো প্যান্ডেমিকই চলছে সারা পৃথিবী জুড়ে, প্রচুর মানুষ মারা যায়। এইচআইভিতে প্রচুর মানুষ, এইডসে প্রচুর মানুষ মারা যান। তো কোভিড এর বাকিগুলোর সাথে কোভিডের একটা বড় পার্থক্য, সেটা হচ্ছে যে একটা অ্যাকিউট ডিজিজ যেটা শুরু হবার সঙ্গে সঙ্গে, মানে অতিমারি শুরু হবার সঙ্গে সঙ্গে তার 1 বছরের মধ্যে বিজ্ঞানীরা টিকা আবিষ্কার করে ফেলেছেন। কেন আবিষ্কার করেছেন, মানে এত দ্রুত কেন করা গেছে, আগেরগুলোতে কেন করা যায়নি, তার অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আজকে সেটা বলা আমার এত পরিসর নেই আজকে। তো টিকা আবিষ্কার হয়ে গেছে। এখন এই টিকা মোটের উপর নিরাপদ এবং কার্যকারিতার দিক দিয়েও মোটামুটি কার্যকারী। আমরা দেখছি যে নিজেদের অভিজ্ঞতায় তথ্য পরিসংখ্যান তো বলছেই, আমরা প্রথম ওয়েভে গত বছর চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যতজন মারা গেছিলেন,
যতজন আক্রান্ত হচ্ছিলেন, একটা সময় হচ্ছিল যে হাসপাতালকে হাসপাতাল প্রায় সকলেই আক্রান্ত, এবং আক্রান্ত অবস্থাতেই ডিউটি করতে হয়েছে। মানে অবস্থাতে বলতে আমরা তাদের ছুটি দিতে পারিনি, 7 দিন 10 দিন কোনো রকমে কাটিয়ে আবার তাদের ডিউটি জয়েন করতে হয়েছে, নাহলে হাসপাতাল বন্ধ করে দিতে হতো। এমনও হয়েছে অনেক হাসপাতাল আমাদের বন্ধ করতে হয়েছিল। এবছর সেই পরিস্থিতি নেই এখনও। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মধ্যে আক্রান্ত হবার হার অনেক কমে গেছে, মৃত্যু অনেক কমে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে টিকার কার্যকারিতা। কারণ টিকা নেবার পরেও 2টো ডোজ যেহেতু চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা প্রথম দিকেই পেয়েছেন, তারপরেও যাদের হচ্ছে তাদের অল্পের উপর দিয়েই যাচ্ছে, এবং মৃদু বা মডারেট অর্থাৎ মধ্যম মানের উপসর্গ সেটা হচ্ছে। এবার এই যে বাড়িতে চিকিৎসা 2টো কারণে। একটা হচ্ছে যে কোভিড এটা অতিমারি, এটা জানেনি, যেটা অন্যান্য সময়ের সাধারণ সময়ের মতো নয়, এটা একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এত বেশি মানুষ একসঙ্গে আক্রান্ত হচ্ছে, সরকারি পরিসংখ্যানে যা দেখানো হচ্ছে তার প্রায় বেশ কয়েক গুণ হচ্ছে যে প্রকৃত সংখ্যাটা সারা দেশে এবং আমাদের রাজ্যে। সুতরাং প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। যদি সরকারি পরিসংখ্যানে প্রতিদিন দেখানো হয় সংখ্যাটা 4,000, সেটা জানবেন কিছু না হলেও 30-40 হাজার। মৃতের সংখ্যা যদি 100 থেকে 150 থাকে, তাহলে মৃতের প্রকৃত সংখ্যা হচ্ছে যে তার অন্তত 5-7 গুণ বা 10 গুণ এরকম। প্রকৃত সংখ্যাটা জানাও যাচ্ছে না, কারণ কোনো ডেটা থাকছে না, ডেটা বেশ কিছু তৈরি হচ্ছে না। তো এক তো হচ্ছে যে বেশিরভাগ মানুষের মৃদু উপসর্গ হয় যেগুলো বাড়িতেই সেরে যায়, আর তারপরে যাদের মৃদু নয়, মাঝারি মানের উপসর্গ, মাঝারি তীব্রতার উপসর্গ অথবা বেশি তীব্রতার উপসর্গ, যাদের হয়তো হাসপাতালেই রেখে চিকিৎসা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের দেশের এবং রাজ্যে তাই হাসপাতালের শয্যার যে অপ্রতুলতা আছে, আমাদের চিকিৎসা সরঞ্জামের যে অপ্রতুলতা আছে, ওষুধপত্রের বাজারে আকাল রয়েছে, অক্সিজেনের সংকট রয়েছে, এই সমস্ত কিছু মিলে মানুষ বাধ্য হচ্ছেন যে যাদের হাসপাতালে চিকিৎসা হবার কথা তাদেরও বাড়িতেই চিকিৎসা করতে। তাহলে আমাদের কি করণীয়? আপনারা এতদিনে অনেক কিছুই জেনে গেছেন, সংবাদ মাধ্যমে থেকে শুরু করে বিভিন্ন রকম তথ্য। তবে বিজ্ঞান ভিত্তিক তথ্য, হোয়াটসঅ্যাপে আসা সব তথ্য সমান মানে নির্ভরযোগ্য নয়, সব বিশ্বাসযোগ্য নয়, অধিকাংশই বিশ্বাসযোগ্য নয়। সুতরাং হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো এসছে সেগুলো চোখ কান বুঝে ভরসা করার মতো নয়। এমনকি কাগজে যেগুলো ছাপার অক্ষরে ছাপা হয় বা সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো বলা হয় সেগুলোও সবসময় মানে সঠিক নয়, বিশ্বাসযোগ্য নয়। আমরা তাই চেষ্টা করছি বিভিন্ন ভাবে আমরা মানুষদেরকে সচেতন করতে, প্রকৃত বৈজ্ঞানিক তথ্য দিয়ে। তো আমরা এই সময়ে দাঁড়িয়ে ধরুন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, সারা গা হাত পা ব্যথা, বমি বা বমি বমি ভাব, পাতলা পায়খানা, অস্বাভাবিক ক্লান্তি, দুর্বলতা, আংশিক বা সম্পূর্ণভাবে স্বাদ বা গন্ধ অথবা উভয় চলে যাওয়া, এই সব যদি, এবং চোখ লাল হওয়া অবশ্যই, এই সব যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কমন সিমটম বা যেগুলো সাধারণ উপসর্গ বলি, এইগুলো যদি দেখা যায়, আপনাদের মনে হতেই পারে যে কোভিড হবার আগেও তো এগুলো আমাদের হতো। জ্বর তো হতোই, কত বছরে 3-4 বার জ্বর হয় কতজনের আছে, একটু বৃষ্টিতে ভিজলে হাঁচি কাশি হয়, একটু মাথা ব্যথা করে, তো এগুলো তো করতোই। তাহলে 2-4 দিন দেখি, বা হচ্ছে যে পাড়ার ওষুধের দোকান থেকে 2টো ওষুধ কিনে খেয়ে দেখি কেমন থাকি। কিন্তু সেটা করা যাবে না। প্যান্ডেমিকের সময় থাম্ব রুল হচ্ছে, শুধু কোভিড প্যান্ডেমিকের জন্য নয়, বরাবর যে কোনো মহামারীর সময়কার একটা থাম্ব রুল হচ্ছে যে রোগের মহামারী বা অতিমারি চলছে, সেই রোগের যদি উপসর্গ তার কাছে, সেই রোগের যা উপসর্গ, সেই রকম উপসর্গ যদি আপনার দেখা দেয়, তাহলে প্রথমেই ধরেই নিতে হবে যে আপনারও ওই রোগটিই হয়েছে, যতক্ষণ না অন্য কোনো রোগ প্রমাণিত হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা এটা ধরেই নেব যদি এই ধরনের কোনো সিমটম হয় যে আপনার কোভিড হয়েছে, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ প্রুভড আদারওয়াইজ। এটা হচ্ছে প্রথম কথা জানতে হবে। যে একদম গড়িমসি করবো না, যে 2 দিন দেখি, একটু বাড়িতে টোটকা নিয়ে দেখি, এটা শুকে দেখি, ওটা গিলে দেখি, এটা দাঁতের ফাঁকে চিবিয়ে দেখি, নানান রকম টোটকা আমাদের বাড়িতে সব বিভিন্ন জায়গায় চালু আছে। সেই সবগুলো কিন্তু কোনোটাই নির্ভরযোগ্য নয়, কোনোটাই এভিডেন্স বেসড নয়।
সুতরাং প্রথম দিন যেদিন সিমটম শুরু হলো সেদিন থেকেই আপনি ধরে নেবেন যে আপনার কোভিড হয়েছে। এবার আসছে যে আপনি টেস্টিং করবেন কিনা। টেস্টিং আমরা করতে বলছিলাম শুরুর দিকে, সরকারকেও বলছিলাম যে টেস্টিং বাড়ানোর কথা। টেস্টিং বাড়ালে আমরা টেস্টিং বাড়ানো কেন বলছিলাম, যে যত বেশি সম্ভব মানুষকে আমরা ডিটেক্ট করে ফেলতে পারবো, তাদের আইসোলেট করে ফেলতে পারবো, তত তাদের রোগ তারা অন্য মানুষকে ছড়াতে পারবেন না। এবং তাদের প্রাইমারি কন্ট্যাক্ট অর্থাৎ তাদের ক্লোজ কন্ট্যাক্টে যারা এসছেন তাদেরকে যদি আমরা কোয়ারেন্টাইনে পাঠাতে পারি, এবং তাদের সাথে আবার যারা কন্ট্যাক্টে এসছে সেকেন্ডারি কন্ট্যাক্ট, তাদেরকেও যদি কোয়ারেন্টাইনে আনতে যাই, মানে পারতাম শুরুর থেকে, তাহলে দেখা যেত যে আমার সংক্রমণ এতটা ছড়াচ্ছে না। পৃথিবীর যে কটা দেশ এই নিয়মগুলো করতে পেরেছে, টেস্ট, ট্রেস, এগেন রিপিট টেস্ট, এই পদ্ধতিতে যারা চলেছে যে কটা দেশ, সেই কটা অনেক তাড়াতাড়ি কন্ট্রোল করতে পেরেছে, অনেক সহজে। যেমন অস্ট্রেলিয়া খুব ভালো করেছে, অস্ট্রেলিয়াতে সেইভাবে সংক্রমণ হয়নি। এমনকি চীন, যেখানে উৎপত্তি, তাদের ওই 2-4টে প্রদেশের বাইরে তারা বেরোতে দেয়নি তারা, এবং তারপর থেকে কিন্তু তারা এটাই ফলো করেছে, টেস্ট, ট্রেস অ্যান্ড রিপিট টেস্ট। আমাদের দেশে যেহেতু টেস্টিংটা প্রথম থেকেই কম ছিল আমাদের দেশে এবং রাজ্যে, আমরা তখন বারবার বাড়ানোর কথা বলতাম। কিন্তু এখন দাঁড়িয়ে যদি আপনার এই উপসর্গ হওয়ার পরে আপনার মনে হয় যে আগে তো টেস্ট করে দেখি, তারপরে যে অনেক পেশেন্ট আমাকে বলছেন, আমার যেহেতু প্রতিদিন অনেক পেশেন্ট ফোন করেন, বা আমার এখানেও অনেক পেশেন্টের সাথে ইন্টারাকশন হয়, সেখানে তারা বলছেন যে আমার তো জ্বর এসছে, এটা কিন্তু কোভিডের উপসর্গ তো কিছু মনে হলো না, তাই কদিন একটু দেখলাম যে দেখি কোভিডের কোনো উপসর্গ আসে কিনা। না, এই যে কোনো জ্বর বলে না, আপনার জ্বর নাও আসতে পারে, এই যে কটা বললাম এই সব কটাই ধরতে হবে কোভিডের উপসর্গ, যে কোনো একটা থাকলেই আপনি ধরে নেবেন আপনার কোভিড হয়েছে। এবার টেস্টিংয়ের দুটো সমস্যা, একটা হচ্ছে যে আপনি যদি টেস্ট করাতে চান আজকেই টেস্ট করাতে পারবেন না, কারণ ল্যাবরেটরির সংখ্যা অনেক কম, এবং সরকারি জায়গাগুলোতে টেস্টের একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া আছে, তার বেশি কিট সাপ্লাই নেই, প্রাইভেটেও তাই কিটের আকাল আছে। সুতরাং আপনি টেস্ট আজকে করতে চাইলেই যে আজকে পারবেন তা নয়, আবার করলেও আজকে করলেন আজকেই রিপোর্ট পেয়ে গেলেন বা কালকে রিপোর্ট পেয়ে গেলেন তা না, টেস্ট করা এবং রিপোর্ট হাতে পেতে গড়ে 4-5 দিন সময় লেগে যাচ্ছে। তাহলে ওই 4-5 দিন যদি আপনি চিকিৎসা শুরু না করেন, তাহলে ইট উইল বি টু লেট হোয়েন ইউ গেট ইউর পজিটিভ রিপোর্ট। এটা 1 নম্বর। দ্বিতীয় যেটা বিষয়, কোভিড অনেক সময় রিপোর্ট অনেকেরই নেগেটিভ আসছে, ফলস নেগেটিভ। এক তো হচ্ছে যে নতুন যে স্ট্রেনগুলো সেগুলোতে আরটিপিসিআরে অনেক সময় ফলস নেগেটিভ আসছে। তাছাড়াও এখন এই যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ল্যাবগুলো গজিয়ে উঠেছে জেলায় জেলায়, তাছাড়াও এমনি যেগুলো এস্টাবলিশ ল্যাব, কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ ল্যাবেই এখন কাজের চাপে কোয়ালিটি অ্যাসিওরেন্স কিন্তু সেইভাবে হচ্ছে না। যেহেতু হচ্ছে না, সেই জন্য যে অনেক পজিটিভ, যার রিপোর্ট আসার কথা ফলস নেগেটিভ, বা নেগেটিভ আসার কথা পজিটিভ আসছে, এরকম অনেক আসছে। সেই জন্য টেস্টের উপরে আমরা এখন আর খুব একটা গুরুত্ব দিচ্ছি না। মানে এখন যে সময়, এই সময়টাতে সেকেন্ড ওয়েভ একদম চূড়ান্ত জায়গায় আছে, প্রায় প্রত্যেক বাড়িতে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে প্রতিদিন। সেই জন্য এই সময় টেস্টের খুব একটা গুরুত্ব নেই। আমরা সিনড্রোমিক অ্যাপ্রোচ, অর্থাৎ সিমটম যদি দেখা যায়, গ্রুপ অফ সিমটমস, তাহলেই আমরা তা কোভিড ধরে নিয়ে তার চিকিৎসা শুরু করব। এবার চিকিৎসা কী হবে? প্রথম দিনেই আপনাদের বলবো যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে পারলে যাবেন, না হলে এখন বিভিন্ন আমাদের সংগঠন, যেমন টেলিমেডিসিন, আমাদের সংগঠন বলতে আমাদের চিকিৎসকদের যে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস আছে, বা যে স্টুডেন্টস হেলথ হোম, বা এরকম আরও বেশ কিছু সংগঠন, তারা সেখান থেকে চিকিৎসকরা বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছে। আমাদের রেড ভলান্টিয়ার্স যারা সারা রাজ্যে কাজ করছে, তাদের কাছে আমাদের এইসব ফোন নাম্বারগুলো তাদের কাছে রেডিলি অ্যাভেলেবেল আছে। তাদের কাছ থেকে চেয়ে নিয়ে যে কোনো তাদের যে নাম্বারগুলো আছে, সময়সীমা অনেকের ক্ষেত্রে দেওয়া আছে, করে যে শুরু করে দিন। যে টেলিমেডিসিন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ওষুধপত্রগুলো খেতে শুরু করে দিন। এবার কখন আপনি এটা নিয়ে চিন্তিত হবেন? প্রথম কথা যে কোভিড প্রথম সপ্তাহে, অর্থাৎ প্রথম 4-5 দিন খুব একটা ইভেন্টফুল কিছু হয় না বেশি অধিকাংশের ক্ষেত্রে। কারোর আসে প্রথম দিন থেকেই প্রচণ্ড জ্বর আসছে, প্যারাসিটামল খেয়েও কমছে না, এরকম অনেক পেশেন্টের হচ্ছে। সেক্ষেত্রে শুধু প্যারাসিটামলে না হলে আমরা তার সাথে ন্যাপ্রক্সেন বা নিমেসুলাইড
বা ইবুপ্রোফেন এইসব ওষুধ অ্যাড করছি, অবশ্যই সেগুলো চিকিৎসকের পরামর্শ নিয়েই করবেন, খাবেন, নিজে নিজে করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। দ্বিতীয় কথা, জ্বর যাদের প্রথম থেকেই আছে তাদেরকে আমরা বারবার বলছি যে একটা সাধারণ ধারণা আছে যে প্যারাসিটামল হচ্ছে জ্বর কমানোর ওষুধ, সুতরাং আমার জ্বর এলে তখন ওষুধ জ্বর এলে তারপরে আমি ওষুধ খাবো। না, এটা করবেন না। আপনার যদি জ্বরের উপসর্গ থাকে তাহলে প্রথম দিন থেকে অন্তত 4-5 দিন পর্যন্ত প্রতি 6 ঘন্টা অন্তর আপনি প্যারাসিটামল খেয়ে যাবেন। প্যারাসিটামল আপনার শরীরের ওজনের অনুপাতে খাওয়া হবে। আমরা সাধারণত প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম প্যারাসিটামল বলি, অর্থাৎ যদি 50 কেজির মধ্যে ওজন হয় তাহলে হচ্ছে 500 মিলিগ্রাম, আর যদি 65 কেজি বা তার বেশি ওজন বডি ওয়েট হয় কারোর, তাহলে 650 মিলিগ্রাম এই পাওয়ারের যে কোনো প্যারাসিটামলের ব্র্যান্ড সেটা খেতে পারবেন, এবং দিনে 4 বার অবধি খেতে পারবেন 650 মিলিগ্রাম প্যারাসিটামল, অর্থাৎ প্রতি 6 ঘন্টা অন্তর আপনাকে খেয়ে যেতে হবে। টিপিক্যালি কোভিডের জ্বর দেখা যাচ্ছে মোটামুটি 5-5.5 ঘন্টা অন্তর আসছে। জ্বর থাকুক বা না থাকুক আপনাকে প্রথম কয়েকদিন, ওই জন্য আমরা বলছি প্যারাসিটামল খেয়ে যেতে, শুধু কারণ প্যারাসিটামল শুধু জ্বরই কমায় না, কোভিডের জন্য আমাদের শরীরে যে কেমিক্যালগুলো বেরোয়, আমি আসছি সেই কথাতে, সেই কটার কয়েকটা কেমিক্যালকে হচ্ছে যে সে আটকাতে সাহায্য করে প্যারাসিটামল। সেই জন্য প্যারাসিটামল জাতীয় যে ওষুধ এটা ওষুধের দোকানে উইদাউট প্রেসক্রিপশন কিনতে পাওয়া যায়। আপনার জ্বর শুরু হলে আপনি 6 ঘন্টা অন্তর অন্তর খাবেন, জল বেশি করে খাবেন, পুষ্টিকর খাবার দাবার অবশ্যই বেশি করে খাবেন। কাশি বা হাঁচি ইত্যাদি শুরু হলে স্টিম ইনহেলেশন, গার্গেল করা এবং স্টিম মানে ভেপার নেওয়া গলায়, দুটো কিন্তু আলাদা বিষয়। ভেপার নেওয়ার আলাদা কারণ আছে, আর গার্গেল করার আলাদা কারণ আছে। তো দিনে 2-3 বার গার্গেল করা, একটু অল্প গরম জলে একটু 1 চিমটে নুন দিয়ে, অথবা হচ্ছে যে এমনি জাস্ট জল নিয়ে তাতে সেটা হচ্ছে সেই ভেপারটা, জল ফুটিয়ে ভেপারটা গলায় নেওয়া, এইগুলো হচ্ছে যে আপনাকে শুরু করে দিতে হবে। তার পাশাপাশি যদি দেখেন যে 4-5 দিনেও আপনার জ্বর কমছে না, অথবা কাশি কমছে না, অথবা জ্বর কাশি যে তীব্রতায় ছিল 4-5 দিন পরে দেখা গেল তার থেকে বেড়ে গেল, অথবা আরেকটা থার্ড অপশান যে প্রথম দিকে জ্বর বা কাশি এগুলো ছিলই না, আপনার 4-5 দিন পরে থেকে শুরু হলো নতুন করে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আরও এটা আরেকটু বিপজ্জনক। সেক্ষেত্রে আপনাকে কয়েকটা রক্ত পরীক্ষা করতে হবে। আমরা বলি মোটামুটি ওই 5ম বা 6ষ্ঠ দিনে, একটা 5ম দিনের মধ্যে করিয়ে 4র্থ-5ম দিনের মধ্যে রক্ত পরীক্ষাটা করিয়ে ফেলা ভালো। রক্ত পরীক্ষা বলতে রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা বলি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ডি ডাইমার, এগুলো বেসিক কয়েকটা, তার সাথে আরও ফেরিটিন, LDH, IL-6, IL-10, এগুলো অনেক রকমের পরীক্ষা হয়, সবগুলো করাতে বলছি না, কিন্তু অন্তত এই 3টে রক্ত পরীক্ষা যদি আপনার করানো থাকে তাহলে টেলিমেডিসিনে আপনাকে চিকিৎসক সেই ভ্যালুগুলো জেনে নিলে আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবেন। কারণ স্টেরয়েড জাতীয় ওষুধ লাগে। কেন লাগে এবার কোভিডের কথাটা বলি। কোভিড ভাইরাস অন্য 8-5টা ভাইরাসের মতোই, ভাইরাস আবার পৃথিবীর 8-5টা জীবের মতোই। ভাইরাস যদিও জীব এবং জড় পদার্থের মাঝামাঝি একটা জিনিস, কিন্তু আমাদের শরীরে যখন ঢুকে যায় সে জীবের মতো আচরণ করে। পৃথিবীর কোনো জীবই চায় না যে সে তার যেখান থেকে খাওয়া পড়া হয় তাকে মেরে ফেলতে, ভাইরাসও চায় না। আমার আপনার শরীরে যখন ভাইরাস ঢোকে তার উদ্দেশ্য একটাই, সে বংশ বিস্তার করবে। বংশ বিস্তার করা প্রত্যেক জীবের একটা বেসিক ধর্ম, ক্যারেক্টারিস্টিক। তো সে চায় বংশ বিস্তার করতে। সে যদি আমাকে বা আপনাকে মেরে ফেলে তাহলে তো তার বংশ বিস্তার হবে না, ডেড এন্ড। আমার থেকে তো আর কাউকে, আমি যদি মরে যাই তাহলে আর কাকে ছড়াবো? তো ওরা চায় আমাদের বাঁচিয়ে রাখতে। কিন্তু আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা ভাবে যে এই ভাইরাস ঢুকেছে, তাহলে চলো আমাদের শরীর রক্তের মধ্যে কিছু ওই পুলিশ জাতীয় বিষয় থাকে, লিম্ফোসাইট ইত্যাদি, তারা দৌড়ে গিয়ে তারা নানান রকমের অস্ত্রশস্ত্র দিয়ে হচ্ছে তৈরি করতে শুরু করে ওকে ঘায়েল করবার জন্য। এই অস্ত্রশস্ত্রগুলোকে একসাথে আমরা বলি সাইটোকাইনস। অনেকগুলো অস্ত্র আছে, এই যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন একটা অস্ত্র, আবার ধরুন ডি ডাইমার একটা অস্ত্র, আবার ধরুন ওই যে ইন্টারলিউকিন-6 একটা অস্ত্র, এরকম বিভিন্ন রকমের আছে, সেইগুলো হচ্ছে অস্ত্র। এই অস্ত্রগুলোকে একসাথে সাইটোকাইনস বলি। আর সাইটোকাইন যখন আমাদের শরীরে তৈরি হয় তার জন্য কিছু উপসর্গ আমাদের দেখা দেয়, সেইগুলোকে বলি সাইটোকাইন রিলিজ সিনড্রোম। এবার সেটা যদি খুব বেশি মাত্রায় হয়ে যায় তাহলে তখন বলি সাইটোকাইন ঝড় উঠেছে, সাইটোকাইন স্টর্ম। এই ঝড় যদি উঠে যায় তখন ওর আর দিক বিদিক শূন্য হয়ে
ভাইরাস মারতে গিয়ে আমাদের বিভিন্ন অর্গ্যানকেও মেরে ফেলে। সবার আগে টার্গেট থাকে আমাদের ফুসফুস, কারণ ভাইরাস ফুসফুসে যায়, তো ওখানেই মারতে যায়, ওখানে মারতে গিয়ে ফুসফুসটার 12টা বাজায়। তাছাড়াও অন্যান্য যে আমাদের শরীরে অর্গান আছে সেই সমস্ত অর্গানই কিছু না কিছু ক্ষতি করে ফেলে এই আমাদের শরীর থেকে, নিজেদের শরীর থেকে বেরোনো সাইটোকাইন। এখন এই সাইটোকাইনটাকে দমাতে পারে একমাত্র স্টেরয়েড জাতীয় ওষুধ। এই স্টেরয়েডটা ওই জন্য দিতে হয়, এবং স্টেরয়েড দেবার আবার হচ্ছে যে আপনি দোকান থেকে কিনে স্টেরয়েড খেতে শুরু করলে তাতে হিতে বিপরীত হয়, অনেক ক্ষতি হতে পারে স্টেরয়েড সবসময়। যেমন ধরুন যাদের ডায়াবেটিস আছে, স্টেরয়েড যদি নির্দিষ্ট মাত্রায় না দেওয়া হয় এবং নিয়মিত ব্লাড সুগার লেভেলটাকে চেক না করা হয়, তাহলে যেটা হবে যে ব্লাড সুগার লেভেল শুট আপ করে যাবে এবং একটা আনকন্ট্রোলড একটা ব্লাড সুগার লেভেল চলে যাবে। সেটা যাতে না হয় সেই জন্য হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ব্লাড সুগার যাদের আছে তাদেরকে একটা কন্ট্রোল, একটা কম ডোজে, একটা পরিমিত ডোজে একটা স্টেরয়েড দিই এবং নিয়মিত ব্লাড সুগার টেস্ট করাই, এবং সেই মতো করে ব্লাড সুগারের ওষুধ বা ইনসুলিন যাকে যা দেবার সেইটা দিয়ে কন্ট্রোল করতে হয়। দ্বিতীয় যেটা হচ্ছে আরেকটা কোভিডের ব্যাপারে বলে রাখি, সেটা হচ্ছে কোভিডে আমাদের হ্যাপি হাইপক্সিয়া হয়। হোয়াট ইজ হ্যাপি হাইপক্সিয়া? হ্যাপি এমনিতে কি হয়, এতদিন ধরে এই যে ধরুন ডিজিটাল পালস অক্সিমিটার এখন সবাই জানেন যে হাতে আঙুলে এরকম করে চিপকে দিলে লেখা ওঠে কত পার্সেন্ট আপনার অক্সিজেন। এইটা কোভিড হবার আগে কজন চিনতেন? এগুলো হাসপাতালে থাকতো, কারোর শ্বাসকষ্ট হলে তিনি হাসপাতালে আসতেন, আমরা আঙুলে দিয়ে দেখতাম এমার্জেন্সিতেই যে কত অক্সিমিটারে কত উঠছে রিডিং, সেই মতো আমরা ঠিক করতাম তাকে অক্সিজেন দিতে হবে নাকি অন্য কিছু করতে হবে, সেই মতো চিকিৎসা হতো। এখন হাসপাতাল থেকেই কোভিড পালস অক্সিমিটারগুলো বাড়িতে বাড়িতে পাঠাতে হলো কেন? এই জন্য পাঠাতে হলো, কোভিড এমন একটা অদ্ভুত রোগ যেখানে দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন এমনিতে ধরুন ওই 94 থেকে 100, এটা হচ্ছে নর্মাল লিমিট। এমনকি কেউ কেউ 92 থেকে 100 নর্মাল লিমিট ধরেন। তো এর থেকে যখন কমতে থাকে তখন আমার শ্বাসকষ্ট হবার কথা, কিন্তু কোভিড এমন একটা রোগ যে অক্সিজেন লেভেল কমতে থাকলো, কমে 88, 86, 85, 84, 80 হয়ে গেল, কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছে না, মানে পেশেন্ট ইজ স্টিল হ্যাপি। আমার হাইপক্সিয়া অর্থাৎ অক্সিজেন কম যাচ্ছে শরীরে, রক্তে অক্সিজেন কম রয়েছে, সেই জন্য বিভিন্ন আমার অঙ্গ প্রত্যঙ্গ তারা কম অক্সিজেন পাচ্ছে, বাট পেশেন্ট ইজ স্টিল হ্যাপি, ওই জন্য হ্যাপি হাইপক্সিয়া। এবার পেশেন্টের শ্বাসকষ্ট যতক্ষণে শুরু হয় ততক্ষণে দেখা গেছে ওটা হয়তো নেমে 70% হয়ে গেছে অক্সিজেনটা, ইট ইজ টু লেট। এই জন্য আগাম যাতে আমরা বুঝতে পারি এই জন্য একটা পালস অক্সিমিটার থাকা দরকার। আমি বলবো রেড ভলান্টিয়ারদের কী করণীয় এখানে, সেটা আমি আসবো, সেটাও আমরা যদি এখানে রেড ভলান্টিয়ার কিছু রয়েছেন, আমি যারা রেড ভলান্টিয়ারে কাজ করছেন তাদের কী করণীয় সেটা বলবো শেষে। তো আপনার কি করণীয় যে হচ্ছে যে আপনার পালস অক্সিমিটারে দুবেলা অন্তত চেক করার কথা। যদি দেখা যায় যে 92-এর নিচে নেমে যাচ্ছে বা 94-এর নিচে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেক্ষেত্রেও স্টেরয়েড ওষুধ আপনাকে চালু করতে হবে চিকিৎসকের পরামর্শে। অবশ্যই স্টেরয়েড দুভাবে দেওয়া যায়, কিছু স্টেরয়েড আছে ইনহেলারের মারফত আমরা নাকে দিতে পারি, আর কিছু স্টেরয়েড ওরালে মানে ওরাল ট্যাবলেট মধ্যে দিয়ে দেওয়া যায়, অথবা ইঞ্জেকশনে ভেনের মধ্যে দিয়ে দেওয়া যায়। আমরা সাধারণত চেষ্টা করি যে যাদের এই রক্ত পরীক্ষা করে দেখি, যাদের সাইটোকাইন রিলিজ খুব বেশি হয়নি, স্ট্রং হয়নি, কিন্তু সাইটোকাইন রিলিজ সিন্ড্রোমের কিছু চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ অল্প সিআরপি বেড়েছে, অল্প অন্য মার্কারগুলো বেড়েছে, বা নিউট্রোফিল লিপোসাইট রেশিও দেখি যে তাদের কিছুটা বেড়েছে, খুব বেশি বাড়েনি কিন্তু অল্প বেড়েছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ন্যাজাল যে ইনহেলার, মুখ দিয়ে যে ইনহেলার নিতে হয় ওই পাফ, ওইগুলো দিই, ব্লুডেশনাইড জাতীয় আমরা এটা ইনহেলার সেটা দিই। অথবা হচ্ছে যে আরেকটু বেশি দেখলে আমরা বাড়িতেই থাকলো, কিন্তু আমরা বললাম স্টেরয়েড ট্যাবলেট খেতে। স্টেরয়েড ট্যাবলেট সাধারণত ভাগ করে দেওয়া হয় না, যতটা দেওয়া হবে সেটা একবারই খাওয়া উচিত, এবং সকালবেলা ব্রেকফাস্টের পরেই খেতে হবে। রাত্রিবেলা স্টেরয়েড নেওয়া উচিত নয়, কারণ রাত্রিবেলা যখন আমরা ঘুমাই আমাদের শরীরে অটোমেটিক্যালি হচ্ছে যে স্টেরয়েড কিছু তৈরি হয়। এবার হচ্ছে যে সেটা রাত্রিবেলাতে কাজ করে, যদি আমি রাত্রিবেলা স্টেরয়েড খেয়ে শুই তাহলে ওই স্টেরয়েড আমার শরীরে তৈরি হওয়া স্টেরয়েড প্লাস এই স্টেরয়েড মিলে একটা হিউজ স্টেরয়েড ডোজ হবে, তাতে হিতে বিপরীত হয়। ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টের পরে এবং ভেঙে ভেঙে দুবারে, যদি আপনাকে 32 মিলিগ্রাম খেতে হয় তাহলে সকালে খেলাম 16 মিলিগ্রাম, বিকেলে 16 না, একসাথেই 32 মিলিগ্রাম খেতে হবে। যদি কোনোটা 6 মিলিগ্রাম আছে তাহলে 6 মিলিগ্রাম খেতে হবে একসাথেই ব্রেকফাস্টের পরে। স্টেরয়েড খেলে গ্যাস্ট্রাইটিস হতে পারে, বিশেষ করে যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তাদের হতে পারে, ওই জন্য স্টেরয়েড খাবার আগে খালি পেটে একটা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে নেওয়াটা ভালো। স্টেরয়েড খাবার সময় অনেক সময় যেটা হয় যে স্টেরয়েড আমরা যদিও শর্ট টার্ম দিই, আমরা খুব বেশি কোভিডে
লং টার্ম দিই না, 5 দিন 10 দিন 15 দিন 20 দিন, তো তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তাও হাই ডোজ যেহেতু যদি দিতে হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। অনেক অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া আমাদের শরীরে স্বাভাবিকভাবে থাকে, যারা স্বাভাবিকভাবে রোগ তৈরি করে না, কিন্তু যখনই আমাদের এইসব স্টেরয়েডের জন্য বা অন্য কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তখন সেকেন্ডারি একটা ইনফেকশন তৈরি করে, বা কিছু ভাইরাস হতে পারে, সে বাতাসে ঘুরে বেড়ায়, তারা এমনিতে সুযোগ পায় না, এই সময় সুযোগ পেতে পারে। তাই ওই জন্য অনেক সময় অ্যান্টিবায়োটিক একটা বা প্রয়োজনে অ্যান্টিভাইরাল কাভারেজ দিয়ে রাখতে হয় টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেইগুলো সব ডাক্তারবাবু আপনাদের পরামর্শ দিতে পারবেন, দেবেন, তার পরামর্শ মেনেই করতে হবে। আচ্ছা, এইবার যেটা বলা যে বাড়িতে কোন কোন জিনিস আপনি যদি দেখেন, তাহলে হচ্ছে যে আপনার দেখে রাখেন এবং রেকর্ড রাখেন, তাহলে সুবিধা হয় চিকিৎসকের এবং আপনারও আগাম বুঝতে যে কার অক্সিজেন লাগবে, কার হাসপাতালে ভর্তি করতে হবে, কাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথম দিন থেকে যেদিন উপসর্গ এলো, 4-5টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার জেনারেল ওয়েলবিইং বলে আমরা একটা কথা বলি, যে কেমন আছি আমি, আমার প্রথম দিনে কেমন আছি, তারপরের দিন থেকে যদি আরও খারাপ থাকে, তারপরে প্রতিদিন যদি মনে হয় যে আমি আরও খারাপ আছি, তার মানে সেটা হচ্ছে যে আপনার একটা নেগেটিভ, মানে আপনাকে সতর্ক হতে হবে, আপনার একটা বিপদ বার্তা। দ্বিতীয় হচ্ছে যে জ্বর যদি এলো, তাহলে থার্মোমিটারে খুব বেশি দাম নয়, একটা ডিজিটাল থার্মোমিটার বা এমনি বগলে দেওয়ার যে থার্মোমিটার, সেটা হার্ডলি বোধ হয় 150 টাকা মতো দাম হবে। তাও আমি বলবো যে হচ্ছে থার্মোমিটার যদি বাড়িতে কিনে রাখা সম্ভব হয় ভালো, না হলে অন্তত রেড ভলান্টিয়ারদের কাছে থাকা উচিত, সেগুলো স্যানিটাইজ করে একাধিক জনকে ব্যবহার করা যেতে পারে। এবং যখন 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 জ্বর আসছে, সেই জ্বরের সময়, তারিখ এবং সময় দিয়ে জ্বরের মাত্রাটা কত ডিগ্রি ফারেনহাইট এলো সেটা লিখে রাখা উচিত। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমার রক্তচাপ মাপার অনেক যন্ত্র আছে, আগে মার্কারি দেওয়াটাই সবচেয়ে ভালো, কিন্তু ডিজিটাল অনেক তাড়াতাড়ি, এবং তাতে আপনি নিজেরটা নিজেই দেখে নিতে পারবেন, বা যে কোনো, তার জন্য প্রশিক্ষণ নেবার দরকার নেই, কাপটা বেঁধে দিলেই ও রিডিং আপনাকে দিয়ে দেবে, ওখানে সুইচ দিয়ে দিলেই, তাহলে আপনাকে ওই কান দিয়ে স্টেথো দিয়ে শুনতে হবে না। তাহলে ডিজিটাল থার্মোমিটারে আপনি দুটো প্রেশারের দুটো মাপ হয়, একটা উপরের একটা নিচের, সিস্টোলিক আর ডায়াস্টোলিক, সেটা লিখে রাখলেন, এত বা 140/80 বা এরকম কিছু একটা যা আসবে সেটা লিখে রাখলেন দুবেলা, বা সম্ভব হলে অন্তত দিনে একবার। আচ্ছা, 3 নম্বর যেটা হচ্ছে রেসপিরেটরি রেট, অর্থাৎ আমি পেটের উপরে হাত রাখবো, আমি ঘড়ির দিকে তাকাবো, 1 মিনিটে কতবার আমার পেট ওঠানামা করছে, এই পেটটা মানে বুকের জাস্ট নিচে পেটটা ওঠানামা করে প্রত্যেকবার শ্বাস নেবার সময়, 1 মিনিটে কতবার ওঠানামা করছে, সেটা হচ্ছে আমার রেসপিরেটরি রেট। এটা খুব জরুরি বিষয়, এটা লিখে রাখা দরকার। নেক্সট হচ্ছে পালস অক্সিমিটারে দুটো জিনিস দেখা যায়, নাম থেকেই বুঝতে পারছেন, পালস দেখে আর অক্সিজেন স্যাচুরেশন দেখে। তাহলে পালস মিনিটে কত সেটাও দেখছেন, আর অক্সিজেন স্যাচুরেশন কত দেখছেন। সাধারণভাবে দিনে 2বার দেখলেই হয়, কিন্তু যাদের ড্রপ করতে শুরু করেছে বা একটু ক্রিটিক্যাল কন্ডিশন, তাদের ক্ষেত্রে অন্তত 6 ঘন্টা পর পর দেখলেই ভালো। তো এই পালস অক্সিমিটার এবং অক্সিজেন স্যাচুরেশন সেটাও রেকর্ড রাখতে হবে। আর যাদের সুগার আছে, ব্লাড সুগার আছে, তাদের ক্ষেত্রে গ্লুকোমিটার যন্ত্র দিয়ে, বাড়িতে গ্লুকোজ স্ট্রিপ দিয়ে ব্লাড সুগার লেভেলটাও দেখা যায়। যদি ফাস্টিং বা পিপি এরকম নাও দেখতে পারেন, অন্তত র্যান্ডাম ব্লাড সুগার সকালের দিকে একবার, বিকেলের দিকে একবার, এটা যদি দেখে রাখা যায়, তাহলেও একটা আন্দাজ পাওয়া যায় যে কি হতে চলেছে। এই কটা মাপ হচ্ছে যে এই কটা বিষয় যদি মেপে রাখতে পারেন, যে জেনারেল ওয়েলবিং মানে পেশেন্ট কেমন বলছে, কেমন থাকছেন, যে কেমন লাগছে আমার, সেটা তার সাথে এই যেগুলো বললাম এইগুলো যদি মেপে রাখেন কেউ ডে 1 থেকে। আচ্ছা, এইটা যেটা বলি যে এই কোভিডের চিকিৎসা কিন্তু একদম অনসেট অফ সিমটম, অর্থাৎ আমার উপসর্গ কবে শুরু হয়েছে এইটা জেনে রাখাটা ভীষণ জরুরি, কারণ চিকিৎসক এটা ধরেই চিকিৎসা করবেন আপনার। হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনি যদি ভুল বলেন, আমারও হচ্ছে যে অনেকে আমাকে ফোন করে বলেন যে আমার সেই আমার ভাইয়ের যেদিন হলো হচ্ছে জ্বর উঠলো, আমার সেই দিন থেকে কাশি শুরু হয়েছে। আপনার ভাইয়ের কবে জ্বর উঠলো? না, ভাইয়ের জ্বর উঠলো সেই খুব ঝড় বৃষ্টি হলো সেদিন, এরকমটা নয়, কিন্তু একদম নির্দিষ্ট করে তারিখ বা বার মনে রেখে যে কবে আপনার সিমটম শুরু হয়েছে, আজকে আপনার কততম দিন, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। কারণ হচ্ছে কোভিডের সিমটমগুলো এরকমই ডে ওয়াইজ। আমরা জানি যে ডে 6 to day 13 ক্রিটিক্যাল পিরিয়ড, এই সময়টাতেই বাড়াবাড়ি যা হবার হয়। প্রথম দিকে আপনাদের বলেইছি যে প্রথম দিকে খুব বেশি সমস্যা হয় না, পরের দিকে হচ্ছে যে আমাদের সমস্যাটা দ্বিতীয় সপ্তাহে হয়। তাহলে কোভিড বাড়িতে হলে প্রথম কথা হচ্ছে যে টেস্ট করবেন না বলছি না, নিশ্চয়ই করার চেষ্টা করবেন, কিন্তু প্রথম কথা সিমটম যদি থাকে
তাহলে টেস্টের থেকে আপনার ট্রিটমেন্ট শুরু করাটা বেশি জরুরি। কবে উপসর্গ হয়েছে সেটা লিখে রাখা এবং চিকিৎসককে বলাটা সেটা জরুরি। 3 নম্বর হচ্ছে জ্বর, আপনার রক্তের চাপ, রেসপিরেটরি রেট অর্থাৎ মিনিটে কতবার করে শ্বাস প্রশ্বাস হচ্ছে তার যে হার, আপনার ব্লাড সুগার লেভেল যদি ডায়াবেটিস থাকে, অনেকের আবার আননোন ডায়াবেটিস মানে সুগার আছে কিন্তু তিনি জানেন না, সুগার চেক করেননি, তাহলে জানেন তার ক্ষেত্রে ব্লাড সুগারটা অনেক সময় আমরা দেখছি হঠাৎ করে বেড়ে গেছে, তার মানে আসলে ছিল তিনি বুঝতে পারেননি বা চেক করেননি রিসেন্টলি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে যে বিশেষ করে যারা একটু বেশি বয়স্ক, 40-এ বেশি বয়স বা 30-এ বেশি বয়স, 30-এর উপর বয়স হলেই তাকে ব্লাড সুগার তার দেখা উচিত। আর তার সাথে হচ্ছে যে SpO2 অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট, এই কটা যদি দেখে এবং হচ্ছে রক্তচাপ, এই কটা যদি দেখে রাখা হয় আর উপসর্গ কবে শুরু হয়েছে এটা যদি বলতে পারেন, তাহলে আপনাকে চিকিৎসক গাইড, আমরা টেলিফোনেই গাইড করতে পারবেন, আপনি সেই ওষুধপত্র খেয়ে বাড়িতেই সুস্থ হতে পারবেন। এবার আসছে অক্সিজেন যদি লাগে। অক্সিজেন প্রথম কথা হচ্ছে যে 90%-এর নিচে না নাম, আমরা 94-এর নিচে নামলেই সতর্ক হয়ে যাব যে অক্সিজেন লাগতে পারে। ঝপঝপ করে 94, তারপর 93, তারপর 92 হয়ে গেলে এরকমটা হয় না, খুব গ্র্যাজুয়ালি ফল করে যাদের ফল করার থাকে। তাহলে যেই বিলো 94 নামতে শুরু করলো, আমি অ্যালার্ট হলাম, আমি রেড ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করলাম, আমি অক্সিজেন সিলিন্ডার আনালাম অথবা হাসপাতালে ভর্তির জন্য ব্যবস্থা করলাম, বেড খুঁজতে থাকলাম, আমার অক্সিজেন দেবার বন্দোবস্ত করলাম। 90-এর নিচে না নামলে আমরা অক্সিজেন দেবো না, 90 অবধি নামলেও দেবো না, 89, 88 হলে তবে আমরা অক্সিজেন দিতে শুরু করব। কতটা দেবো অক্সিজেন? প্রথম অক্সিজেন দেওয়া হচ্ছে, শুরু করব আমরা নেজাল প্রং দিয়ে, যে অক্সিজেন থেকে যে একটা নল আছে দেখবেন নাকের দুটো ছোট এরকম থাকে, এখানে ঢুকিয়ে দেওয়া হয়, নলটা এদিকে চলে যায়, ওটাকে নেজাল প্রং বলি আমরা। ওটা দিয়ে 1 থেকে 6 লিটার প্রতি মিনিট অবধি দেওয়া যায়, হচ্ছে 1 লিটার থেকে শুরু করা যায় প্রতি মিনিটে এবং 6 লিটার প্রতি মিনিট হার অবধি ওঠানো যায় এর বেগটা। এবার এই অক্সিজেন ফ্লো মিটার থাকাটা জরুরি, যে কত, যদি ফ্লো মিটার না থাকে তাহলে কি করবেন? আপনার অক্সিজেন পালস অক্সিমিটার যদি থাকে তাহলেও অনেকটা হবে, যে আপনার নেমে গেছে, আপনি অক্সিজেন ফ্লোটা ততটাই দেবেন যাতে ওর 94 থেকে 96 এই রেঞ্জে হচ্ছে যে অক্সিজেনটা মেনটেন হয়। ধরুন কমে গেছিল 88, আমি এমন বাড়িয়ে দিলাম যে 98 বা 99 হয়ে গেল, তাহলে কিন্তু আমার মুশকিল, কারণ অক্সিজেন ইজ অলসো আ ড্রাগ, আর প্রত্যেক ড্রাগের মতোই ওভারডোজ হলে সে টক্সিসিটি হয়। যে কোনো ড্রাগ যদি ওভারডোজ হয় টক্সিসিটি হয়, তেমনি অক্সিজেনও বেশি হলে টক্সিসিটি হয়, আমাদের টিস্যু ড্যামেজ করে। সেই জন্য অক্সিজেন কিন্তু এরকম করে দেওয়া যাবে না, আপনাকে দিতে গেলে ওই দিলে 94 থেকে 96%-এর মধ্যে, ওটা হচ্ছে টার্গেট SpO2 আমার। এটা সবার ক্ষেত্রে নয়, যাদের সিওপিডি আছে অর্থাৎ মানে দীর্ঘদিনের ওই অ্যাজমা হাঁপানির রোগ আছে, হ্যাঁ, বা হচ্ছে যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি মানে এগুলো যাদের আছে তারা জানেন, সিওপিডি যাদের আছে তারা এই নাম, সিওপিডি নামটার সাথে তারা পরিচিত। তাদের ক্ষেত্রে কিন্তু আবার এতটাও অক্সিজেন দিলে হবে না, তাদের ক্ষেত্রে টার্গেটটা হবে 89 to 92%, 89 থেকে 92%-এর মধ্যে রাখতে, 89 থেকে 91 বা 92% ম্যাক্সিমাম, এর মধ্যে হচ্ছে যে আপনাকে রাখতে হবে অক্সিজেনটা, মানে টার্গেট অক্সিজেন। আপনি তার থেকে কমে গেল তবে দিলেন, এবং তুললেন কত, 89, তাকে যদি আবার 95 তুলে দেন, 94 তুলে দেন, তাহলে হচ্ছে যে তার ক্ষতি হয়ে যাবে। তাহলে এই কটা মাথায় রাখতে হবে। এবার অক্সিজেন দেখছেন যে আপনি ওই নেজাল প্রং দিয়েছেন, 6 লিটার দিচ্ছেন, কিন্তু তাতেও অক্সিজেন 94 যাচ্ছে না, বা সিওডি পেশেন্টের ক্ষেত্রে 90% যাচ্ছে না, সিওপিডি ক্ষেত্রে তখন কি করবেন? তখন হচ্ছে ফেস মাস্ক পাওয়া যায়, একটা ফেস মাস্ক এরকম করে ট্রান্সপারেন্ট একটা মাস্ক, সেটা দিয়ে দেওয়া হয়, তাতে এই নেজাল প্রংয়ের থেকে একটু বেশি অক্সিজেন যায়, মিনিটে 6 থেকে 10 লিটার অবধি রেটে অক্সিজেন দেওয়া যায়। তাতেও যদি না হয়, তখন হচ্ছে যে আমার নেক্সট ইয়ে হচ্ছে যে দোকানে, মেডিসিনের দোকানে কিনতে পাওয়া যায় এখন NRBM, নন রিব্রেদার মাস্ক, নন রিব্রেদার মাস্ক, একটা ভাল্ব থাকে, সেইটা হচ্ছে যে সেইটা সমেত যদি দেওয়া হয়, ওখানে 10 থেকে 15 লিটার পার মিনিট এই রেট অফ দিয়ে অক্সিজেন দেওয়া যায়। তাতেও যদি দেখা যায় 15 লিটার পার মিনিট অক্সিজেন দিয়েও কাউকে আমি 90%-এর কাছে নিয়ে যেতে পারছি না, আরও বেশি লাগবে, তখন কিন্তু আর বাড়িতে দেওয়া যাবে না, তখন লাগবে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা HFNO বলি আমরা। সেটা আমাদের হাসপাতালগুলোতে, সরকারি জায়গাগুলোতে কিছু সাপ্লাই আছে, বেশি নেই, প্রাইভেট নার্সিংহোমগুলোতে, হাসপাতালগুলোতেও খুব কম, সেগুলো বিশেষ নেই। আর তবুও হচ্ছে যে হাসপাতালে 2-4টে যাই আছে, তারা প্রায়োরিটি বেসিসে দেবেন। আর তার থেকেও যদি বেশি দরকার হয়, তখন বাইপ্যাপ দরকার বা ভেন্টিলেটর দরকার, সেগুলো কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা নিদেনপক্ষে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ HDU বা CCU বা ICCU এই ধরনের সেট আপ ছাড়া দেওয়া জেনারেল বেডেও দেওয়া সম্ভব নয় বাইপ্যাপ বা ভেন্টিলেটর।
তো সেইভাবে তখন করতে হবে। আর এছাড়া আরেকটা যেটা আমি মিস করে গেছি বলতে, এখন বলি, যে যদি যার সুযোগ থাকবে, HRCT, হাই রেজলিউশন কম্পিউটারাইজড টোমোগ্রাফিক্যাল স্ক্যান অফ থোরাক্স মানে হচ্ছে চেস্ট, অর্থাৎ বুকের সিটি স্ক্যান, সোজা কথা যেটা বলি, HRCT কথাটা এখন খুব চালু হয়েছে, হাই রেজলিউশন কম্পিউটারাইজ টোমোগ্রাফি স্ক্যান। সেইটা কিন্তু যদি করা যায়, HRCT যেখানে সুযোগ আছে, প্রথম সপ্তাহে একদম প্রথম উপসর্গের 1-2 দিনে করলে খুব একটা হয় না, কিন্তু 4-5 দিনের মাথায় যদি করেন তাহলে কিন্তু সেটা RT-PCR এর সমতুল একটা টেস্ট, মানে HRCT-তে কনফার্ম বলে দেওয়া যায় আপনার কোভিড হয়েছে কিনা। একদম টিপিক্যাল গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই ওই ইমেজে যেটা আসে সেটা, বা পেটটাতে বা ওই স্ক্রিনটাতে, সেটা দেখে বলে দেওয়া যায়। বাড়তি যেটা সুবিধে সেটা হচ্ছে RT-PCR বা এগুলোতে আপনি হচ্ছে যে র্যাপিড অ্যান্টিজেনের সঙ্গে সঙ্গে জানতে পারেন, কিন্তু র্যাপিড অ্যান্টিজেনে ফলস নেগেটিভ আসার চান্স RT-PCR এর থেকেও অনেক বেশি। অনেক সময় আছে সিমটম আছে, অথচ র্যাপিড অ্যান্টিজেনে আপনার নেগেটিভ এলো, তখন আবার নতুন করে RT-PCR এর জন্য টেস্ট পাঠাতে হয় স্যাম্পেল। কিন্তু HRCT-তে যেটা সুবিধে সেটা হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে যাচ্ছেন ওই র্যাপিড অ্যান্টিজেনের মতো, কিন্তু র্যাপিড অ্যান্টিজেনের মতো ফলস নেগেটিভ আসবে না। আপনার নির্দিষ্ট করে হচ্ছে যে বলে দেওয়া যাবে যে আপনার কোভিড আছে। ওর এক ভাগ আছে, কোড্যাটস 1 থেকে 7 ভাগ আছে, কোড্যাটস 5, 4, 5, 6, 7 যত বেশি হবে তত আপনার হচ্ছে যে কোভিড হবার সম্ভাবনা তত বেশি। আর ওখানে আরেকটা স্কোর হয় সিটিতে, সিটি সিভিয়ারিটি স্কোর, CTSS বলা হয়। সেটা 1 থেকে 25 ভাগ করা থাকে। লাংসের একটা লাঙে 3টে লোব, একটা লাঙে 2টো লোব, টোটাল 5টা লোব, তার কত পার্সেন্ট হয়েছে, মানে এইভাবে হিসেব করে ওই 25-এর মধ্যে কত স্কোর। তো 25-এর মধ্যে মোটামুটি 9 অবধি স্কোর হলে আমরা বলি মাইল্ড কোভিড, 9 থেকে 15 অবধি মডারেট কোভিড, 16 থেকে 16 অনওয়ার্ড যদি হয় তাহলে সিভিয়ার কোভিড। এই লাং ইনভলভমেন্ট, লাং নিউমোনিয়া কতটা হয়েছে সেসব অনেক কিছুর উপর ডিপেন্ড করে এগুলো। তো যদি HRCT স্ক্যান করা যায় তাহলে ডে 4-5-এই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি। দ্বিতীয় সপ্তাহে করলে সিটি স্ক্যান আবার অনেকটা মিসগাইড করে, তৃতীয় সপ্তাহে যদি করাতেই হয় তাহলে প্রথম সপ্তাহে শেষের দিকে, অর্থাৎ ওই ডে 4 থেকে ডে 6-এর মধ্যে করালেই সবচেয়ে ভালো রেজাল্ট আসে। এবার যেটা হচ্ছে যে এইগুলো বললাম আপনাদের, তার সাথে একদম আমাদের যেহেতু এখানে বোলপুর এবং আশেপাশের অনেক মানুষজন আছেন, তাদের যেটা বেশ কিছু, আমি বোলপুর এলাকা থেকে প্রচুর এই টেলিমেডিসিনে প্রতিদিন আমি 60-70টা করে ফোন পাই, মানে নতুন পেশেন্টের ফোন পাই। আর একবার যাদের অ্যাডভাইস দিতে শুরু করি তাদের তো ফলো আপ তো করতেই হয় পুরো অসুস্থতাটা জুড়েই। তো নতুন যে পেশেন্ট পাই তার মধ্যে বোলপুর থেকে প্রতিদিন অন্তত না হলেও আমি সপ্তাহে অন্তত 8-10 জনকে পাই বোলপুর এলাকা থেকে। তাদের কাছে একটা বড় কথা শুনি, সেটা হচ্ছে অনেক ধরনের ওষুধ বোলপুরের মার্কেটে নেই, ওষুধের আকাল, বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন আইভারমেকটিন, আমরা একদম সিমটম শুরুর দিন থেকে আইভারমেকটিন ওষুধটা দেওয়া হয়, যদিও এর কোনো এভিডেন্স বেসড নেই, কোথাও প্রমাণিত হয়নি ক্লিনিক্যাল ট্রায়ালে যে আইভারমেকটিন কোভিডের কোনো কাজে আসে কিনা, কিন্তু তবুও একটা ইয়ে হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু চিকিৎসকদের, সারা পৃথিবীতেই কিছু কিছু চিকিৎসকদের ব্যক্তিগত পর্যবেক্ষণের আছে যে আইভারমেকটিন কিমির ওষুধ এমনিতে, কিন্তু কোভিডে যদি দেওয়া যায় পরপর 5 দিন তাহলে হচ্ছে যে ওষুধটাতে খুব একটা সাইড ইফেক্ট নেই, এবং এটা খেলে ভাইরাল লোডটা কিছুটা কমে আসে। ওই জন্য ফার্স্ট উইকে হচ্ছে যে আইভারমেকটিন দিলে হয়তো কিছুটা কাজ হয় বলেই ধারণা আমাদের। তো আইভারমেকটিন ওষুধ অনেক সময় পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া না গেলে কী করা যাবে, এর কোনো বিকল্প ওষুধ হয় না। আপনি আইভারমেকটিন হচ্ছে ওষুধটার কম্পোজিশন, আপনি ব্র্যান্ড নেম অনেক আছে, এটা ব্র্যান্ড A না পেলে ব্র্যান্ড B পেতে খুঁজতে পারেন, C খুঁজতে পারেন, যে কোনো ব্র্যান্ডের হলে চলবে, কিন্তু তাতে আইভারমেকটিন 12 মিলিগ্রাম থাকতে হবে। এই ওষুধটা 4 বছরের বাচ্চাদের, 4 বছরের নিচে বাচ্চাদের দেওয়া হয় না, তার উপরে সবাইকে দেওয়া যায় একই ডোজ 12 মিলিগ্রাম করে 5 দিন। অ্যান্টিবায়োটিক প্রথম সপ্তাহ থেকে এই যে সবাই দেখছি যে বলছে ডক্সিসাইক্লিন, অনেকে বলতে পারেন না, ডক্সিলিন বা এরকম নানা রকম বলেন, ডক্সটি ইত্যাদি, বা যারা বলতেও পারেন ডক্সিসাইক্লিন সঠিক করে, বা জিথ্রোমাইসিন, এইগুলো খাচ্ছেন, অনেকে প্রেসক্রাইবও করছেন। এইটা হচ্ছে যে এখন সারা পৃথিবীর বিভিন্ন দেশের, আমাদের দেশের যে ইয়েগুলো আছে তাতে হচ্ছে যে কি বলবো প্রোটোকলগুলো আছে, তাতে বলা হচ্ছে যে এটা ম্যান্ডেটারি নয়, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের লড়াই হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আর এটা হচ্ছে ভাইরাস,
সুতরাং এটা যে বিরাট কিছু কাজ করে, পরবর্তীকালে বরং স্টেরয়েড যদি দিতে হয় তখন একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক আরেকটা সুবিধা, ডক্সিসাইক্লিন এমনি যদি আপনি খান উইদাউট ল্যাক্টোব্যাসিলাস, মানে ডক্সিসাইক্লিন উইথ ল্যাক্টোব্যাসিলাস পাওয়া যায়, উইদাউট ল্যাক্টোব্যাসিলাস খেলে তার যে সাইড ইফেক্ট হিসেবে অনেক সময় ডায়রিয়া ইত্যাদি হয়, কারণ তারা আমাদের শরীরে যে মানে পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো থাকে ল্যাক্টোব্যাসিলাস, সেগুলোকেও মেরে ফেলে। সেই জন্য হচ্ছে যে তারা স্টুল ফর্ম করতে পারে না, মানে স্টুল বাল্কটা ফর্ম করতে পারে না, তো লুজ মোশন হয়, তো সমস্যা হয়। তাই জন্য তখন আবার বাইরে থেকে ল্যাক্টোব্যাসিলাস স্যাশে বা ট্যাবলেট আকারে দিতে হয়। সেই জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে খুব একটা যে ডক্সিসাইক্লিন বা জিথ্রোমাইসিন পেলাম না এই নিয়ে কিছু মাথা ব্যথা করবেন না। ভিটামিন সি 500 মিলিগ্রাম যদি পাওয়া যায় দিনে দুটো করে, হচ্ছে যে সেটা খেতে শুরু করতে পারেন। যেটা জিঙ্ক 50 গ্রাম প্রতিদিন জিঙ্ক ট্যাবলেট, সেটাও নাকি পাওয়া যায় না অনেক সময়, আমি দেখি সিউড়িতে পাওয়া যায় না, কাটোয়ায় পাওয়া যায় না, বোলপুরেও মাঝখানে পাওয়া যাচ্ছিল না, এখন আবার পাওয়া যাচ্ছে বোধহয়। তো এই কমন ওষুধগুলো পাওয়া গেলে ভালো, কারণ এগুলো কোনোটাই যে কোভিড ছাড়িয়ে দেবে আপনার তা নয়, এগুলো সবই অ্যাডজাংটিভ থেরাপি, কোনোটাই কিউরেটিভ নয়। আপনার যদি হচ্ছে যে গেম চেঞ্জ, মানে কিছু যদি আপনার লাইফ সেভিং হয়, দ্যাট ইজ স্টেরয়েড। কোভিডে আপনার জীবন বাঁচাবে সেটা হচ্ছে স্টেরয়েড, এবং সেটা হতে পারে পাফ মানে ইনহেলার, অথবা হচ্ছে ওরাল স্টেরয়েড, বা হচ্ছে যে যাদের বাড়াবাড়ি হয় হাসপাতালে ভর্তি করে তাদের হাই ডোজে ইন্ট্রাভেনাস মানে ভেনের মধ্যে দিয়ে ইঞ্জেকশন দিয়ে দিতে হয়। এই স্টেরয়েড হচ্ছে যে আপনার কোভিডে বাঁচার হচ্ছে যদি একটা মাত্র ভরসাযোগ্য ওষুধ থাকে সেটা হচ্ছে স্টেরয়েড। এবং স্টেরয়েডের ক্ষেত্রে আমরা সাধারণত ডেক্সামিথাজোন অথবা মিথাইল পেডনিসোলন এই দুটো ওষুধ প্রেফার করি। না পেলে এমনি পেডনিসোলনও অনেক সময় দিতে হয়, সেটা থার্ড প্রেফারেন্স, কিন্তু ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে এই দুটো আসে। তবে বারবার বলছি, চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড নেবেন না, কারণ অনেক কিছু বিষয় মনিটর করতে হয়। আর এছাড়া আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যে আমাদের কোভিড আরেকটা করে, কোভিড ভাইরাসের ফলে যে বিভিন্ন অর্গানে আমাদের যে ছোট ছোট একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম যে রক্তবাহকগুলো আছে, জালিকার মতো যেগুলো, সেইগুলোতে গিয়ে থ্রম্বো এম্বোলিজম করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধিয়ে দেয়। তাহলে সেইখানে আর অক্সিজেন পৌঁছাতে পারে না, সেই অর্গানটা নষ্ট হতে শুরু করে। সেখান থেকে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম বা মাল্টি অর্গান ফেলিওর, যেটা গোদা বাংলা বলা হয়, সেইটা অনেক সময় হয়। তো সেটার জন্য অনেক সময় আমাদের করতে হয় কি, অ্যান্টিকোয়াগুল্যান্ট, যাতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এরকম একটা ওষুধ চালু করতে হয়। সেটাও আমরা দেখে নিই, রক্তে যে ডিডাইমার বা প্রথমিন টাইম এই জাতীয় যে ওষুধগুলো টেস্টগুলো করি, সেগুলোর টেস্টের রিপোর্টগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই ওষুধ দিতে হবে কিনা। এই ওষুধ ওরালিও দেওয়া যায়, মানে ট্যাবলেট আকারেও দেওয়া যায়। আবার যাদের হচ্ছে হাসপাতালে ভর্তি করলে তখন আমরা পেটের মধ্যে সাবকিউটেনিয়াস, চামড়ার ঠিক নিচে ইঞ্জেকশন আকারে দিতে হয়। তো সেটা তখন হচ্ছে যে এই ওষুধগুলো দিতে হয়। এই ওষুধগুলো হচ্ছে যে আপনার ক্ষেত্রে মানে কোভিডের ক্ষেত্রে লাইফ সেভিং, এগুলোই সারাবে। অ্যান্টিভাইরাল অনেক ওষুধ, রেমডেসিভির বা ইত্যাদি, এইসব একটা সময় কালোবাজারি হচ্ছিল, 50,000 টাকায় বিক্রি হচ্ছিল রেমডেসিভির একটা ডোজ। বারবার আমরা তখন মানুষকে তখন থেকেই বলতাম, এখন তো WHO পরিষ্কারই বলে দিয়েছে যে রেমডেসিভির কোভিডে কোনো রোল নেই, দেবেন না করে দেওয়া হয়েছে। ফ্যাভিপিরাভির বলে একটা অ্যান্টিভাইরাল ওষুধ ট্যাবলেট অনেকে দিচ্ছে, বিশেষ করে দিল্লি রাজস্থানে ওইদিকে দেখি এখনও মুড়ি মুরগির মতো দিচ্ছে, কোনো রোল নেই। বারবার বলে দেওয়া হয়েছে যে এই অ্যান্টিভাইরালগুলো দিলে বরং ভাইরাল রেজিস্ট্যান্স গ্রো করে যায় এগুলোর এত মুড়ি মুরগির মতো অপব্যবহারে, এবং কোনো কাজে এগুলো আসে না। প্লাজমা থেরাপির একটা সময় মনে করা হয়েছিল, প্লাজমা কেউ আমাদের মধ্যে অনেকে জানি যে কোভিড থেকে উঠে 7বার 8বার প্লাজমা দিয়েছেন। হচ্ছে যে প্লাজমা থেরাপি কোনো কাজে আসে না, সারা পৃথিবীতেই প্রমাণিত প্লাজমা থেরাপি সময় নষ্ট ছাড়া কিছুই নয়। কিছু ওষুধ এখন, যেটা ওষুধ হাসপাতালে ভর্তি হলে যেগুলো কাজে এখনও লাগছে, সেগুলো হচ্ছে টোসিলিজুমাব বা ওই ধরনের কিছু ওই গ্রুপের কিছু ওষুধ আছে, সেগুলো খুব কম পেশেন্টেরই লাগে। অধিকাংশ পেশেন্টের যেটা লাগে সেটা হচ্ছে স্টেরয়েড, অক্সিজেন আর অ্যান্টিকোয়াগুলেন্ট। এই হচ্ছে যে জীবন বাঁচানো, কোভিডের জন্য জীবন বাঁচানোর যা ওষুধ সেটা হচ্ছে এই কটা। আচ্ছা, আর আরও কিছু হচ্ছে যে প্রশ্ন, যেটা সহজ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লাংয়ের ক্যাপাসিটি, লাংয়ের ক্যাপাসিটি বাড়ানোর একটা বিষয় অনেকে জিজ্ঞেস করেন ইত্যাদি। হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ যদি করতে পারেন, কেউ সেটাকে প্রাণায়াম বলতে পারেন, কেউ ব্রিদিং এক্সারসাইজ বলতে পারেন, সেগুলো করে লাংয়ের ক্যাপাসিটি বাড়লে অবশ্যই সেটা জুঝতে সুবিধা হয়। আপনার ফিজিওলজিক্যাল রিজার্ভ বলি আমরা, একটা ফিজিওলজিক্যাল রিজার্ভ যার যত বেশি ভালো, সে এমনিতেই আমাদের নর্মালি ফিজিওলজিক্যাল রিজার্ভ হাইয়েস্ট পয়েন্টে ওঠে 25-26 বছর বয়সে, তারপর থেকেই কমতে শুরু করে। তবুও যারা ব্যায়াম ট্যায়াম ইত্যাদি করেন, যাদের
হচ্ছে যে বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ, লাং ক্যাপাসিটি ভালো, যারা ধূমপান করেন না, এরকম বিষয় যাদের আছে তাদের ক্ষেত্রে তাদের ওই ফিজিওলজিক্যাল রিজার্ভটা অনেক বেশি ভালো থাকে অন্যদের তুলনায়, সেই জন্য তারা জুঝতে পারেন ভালো। এইটা একটা বিষয়। আর যেটা করার হচ্ছে যে স্টিম, গলায় ভেপার নেওয়া, সারা বছর গলায় ভেপার নিয়ে যাচ্ছেন না, তাতে করোনা আটকায় না। সুতরাং হচ্ছে পরিষ্কার, মানে এর কোনো প্রমাণ নেই যে এটাতে কেউ সারা বছর স্টিম নিয়ে কোভিড আটকে দিয়েছেন, এরকম কোনো প্রমাণ নেই। কোভিড হলে গলায় যে ইনফেকশন, সেখানে স্টিম নিলে কিছুটা ইয়ে হয়, আরাম হয়, সুদিং ইফেক্ট হয় এবং কিছুটা তার অ্যান্টিভাইরাল ইফেক্ট ইত্যাদি থাকে। কোভিড সেরে যাবার পর টেস্ট করবো কিনা অনেকে জিজ্ঞেস করেন। আচ্ছা, প্রথম কথা বলি, কোভিড আপনার সিমটম শুরু হবার পরে 8-9 দিন, সর্বাধিক 10 দিন অবধি আপনি ইনফেক্টিভ, অর্থাৎ আপনি সংক্রামক, আপনি অন্য কাউকে সংক্রমণ ছড়াতে পারেন, তারপরে আর পারবেন না। তবু 14 দিন আইসোলেশনের কথা বলা হয় আমাদের রাজ্যে সরকারিভাবে। 14 দিন প্লাস তার সাথে আরও 3 দিন অতিরিক্ত সতর্কতার জন্য বলা আছে। 17 দিন আইসোলেশন সরকারিভাবে বলা আছে। 17 দিন পর আপনি বাইরে স্বাভাবিক জীবন অন্যদের সাথে মেলামেশা করতে পারবেন। আচ্ছা, এবার আপনি কি টেস্ট করবেন নেগেটিভ হওয়ার জন্য? না, করবেন না। আফটার রিকভারি টেস্টের কোনো প্রয়োজন নেই। তার দুটো কারণ। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ। দ্বিতীয় কথাটা হচ্ছে যে লজিস্টিক্যাল গ্রাউন্ড। বৈজ্ঞানিক কারণটা এই যে আপনার ভাইরাস শরীরে ঢুকলো, ভাইরাস প্রচুর বংশ বিস্তার করলো নাকের ভিতর, গলাতে যেখানে ভাইরাস থাকে সাধারণত সেখানটাতে। এবার তারপর সেখানে কি করবে, অতগুলো ভাইরাস আপনি হাঁচলেন কাশলেন, যে কটা ড্রপলেটেও ছড়াতে পারলো, যদি না পারলেন হচ্ছে যে বাকিগুলো কি করবে, ওখানেই মারা যাবে। ভাইরাস মারা যাবেই, ওর মৃত্যুটাই অবশ্যম্ভাবী ভাইরাস। তাহলে ও যে মারা গেল, এত এত হাজার হাজার লাখ লাখ কয়েক লাখ ভাইরাস মারা গেল আপনার গলা, নাক ইত্যাদিতে, তাদের ডেড বডিগুলো তো সৎকার হলো না, না কবরে দিলেন, না চিতায় পোড়ালেন, কিছুই করলেন না। তাহলে কি হলো, সেগুলো থাকবে বেশ কিছুদিন, যেহেতু সময় লাগবে। আস্তে আস্তে আপনার আমাদের যে নর্মাল যে শ্লেষ্মা ইত্যাদি মারফত আস্তে আস্তে বেরিয়ে যাবে বা শরীরের মধ্যে ঢুকে অন্যভাবে বেরিয়ে যাবে। তাহলে এইবার যেটা হচ্ছে যে যখন আপনার স্যাম্পেল নেওয়া হলো, মেশিনে যখন টেস্ট হয়, তখন এমনি যখন আপনার যখন প্রথম সিমটম রয়েছে তখনও যখন নিয়ে যাওয়া হয়, ভাইরাসটা তার শরীরের বাইরে বেশিক্ষণ বাঁচে না, ও নিয়ে স্যাম্পেল নিয়ে ল্যাবে পৌঁছাতেই ভাইরাস মরে যায়। তাহলে মেশিন সবসময় ডেড ভাইরাস পায়। ডেড ভাইরাসের জিনটাকে সে আইডেন্টিফাই করে বলে যে হ্যাঁ, এটা কোভিড ভাইরাসের জিন ছিল, করোনা ভাইরাসের জিন ছিল। তো এখনও যখন আপনার শরীর থেকে ডেড ভাইরাস নেওয়া হলো, ও এমনিতে নর্মালি যখন জ্যান্ত থাকে তখন আপনার শরীর থেকে নেওয়া হলো, গিয়ে দেখা হলো, ল্যাবে নিয়ে যেতে যেতে রাস্তাতেই মরে গেল। তাহলে মেশিন ডেড ভাইরাসই পাচ্ছে। আর আপনার এখন যখন আপনার রিকভারি যখন নিচ্ছে, তখন নাকের ভিতর থেকেই ডেড ভাইরাস পাচ্ছে। সেই ডেড ভাইরাসের যে ফ্র্যাগমেন্টসগুলো, সেখান থেকে পজিটিভ আসবে, ফলস পজিটিভ। এটা দিয়ে কনফিউশন তৈরি হবে। তাই আপনার রিকভারি কোনো টেস্ট করতে আমরা বলছি না। দ্বিতীয় কথাটা হচ্ছে লজিস্টিক্যাল গ্রাউন্ড। সেটা হচ্ছে এখন টেস্ট কিটের এত ক্রাইসিস যে যারা সিমটম রয়েছে, যারা অ্যাক্টিভ পেশেন্ট, তারাই পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে আপনার রিকভারি 2-3 বার নেগেটিভ হয়েছে কিনা দেখার জন্য টেস্ট করেন, তাতে একটা করে কিট নষ্ট কেন করবেন? তো আপনার রিকভারি টেস্টিংয়ের কোনো প্রয়োজন নেই। আপাতত অনেকগুলো বিষয় বলে ফেললাম, তাছাড়া সময়টাও বেশি নিয়ে ফেলেছি। আমার ইনফ্যাক্ট 7:30 থেকে আমাকে ফোন করছেন ইঞ্জিনিয়ারদের সংগঠন ফসেটের সঙ্গে আমার একটা গুগল মিট আছে। আমাদের রাজ্যের অক্সিজেন সংকট মেটানোর ব্যাপারে একটা জরুরি মিটিং আছে, 7:30 থেকে শুরু হয়ে গেছে। তো আমি এখন শেষ করছি। যদি আরও কোনো প্রশ্ন বা ইত্যাদি থাকে তাহলে এখানে যারা অর্গানাইজার তাদের কাছে দিতে পারেন, আমি পরে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা সম্ভব হলে যদি বা প্রয়োজন যদি হয় তাহলে পরে আবার কোনো দিন লাইভে আসা যাবে। ধন্যবাদ, নমস্কার সবাইকে।